হ্যাঁ, রেকর্ডিংটা আমি চালিয়ে দিলাম। ঠিক আছে, চলো। দেখো, প্রথমে যেটা বলার, এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো প্রেসিডেন্টের শাসনতান্ত্রিক কি কি ক্ষমতা রয়েছে। আচ্ছা, আমি একটু আস্তে কথা বলছি, খুব সমস্যা হচ্ছে না তো কারুর? হ্যাঁ, মানে আমার গলার পিচটা আজকে একটু কম আছে। ঠিক আছে তো, মানে শুনতে টুনতে পাচ্ছ তো? অসুবিধা নেই তো? আমি হেডফোনেই ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আজকে একটু এক্সকিউজ করো আমাকে। ঠিক আছে, স্যারের অবস্থা ঢিলে। যাই হোক, চলো। তো এক্সিকিউটিভ পাওয়ারে, শাসন সংক্রান্ত ক্ষমতাতে আমরা প্রথম যে পয়েন্টটা দেখছি, সেটা হলো এক্সিকিউটিভ পাওয়ার অফ ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ বিন ভেস্টেড টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা জানি আর্টিকেল 53-তে কি বলা আছে, যে প্রেসিডেন্টের অনেক এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাই তো? প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারগুলোর কথা আর্টিকেল 53-তে বলা আছে, কিন্তু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কি কি পড়বে? শাসনতান্ত্রিক যে কোনো ব্যাপার। ফর এক্সাম্পল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট অন্যান্য মন্ত্রীদের অ্যাপয়েন্ট করে, ঠিক আছে? প্রেসিডেন্ট আমাদের যিনি আইনি বিশেষজ্ঞ, ভারত সরকারের যিনি আইনি বিশেষজ্ঞ, মানে বলতে পারো জুডিশিয়াল হেড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যিনি সমস্ত লিগাল অ্যাডভাইজার দেন। জুডিশিয়াল হেড না বলে আমি লিগাল অ্যাডভাইজার বলবো। অ্যাটর্নি জেনারেল তাকে অ্যাপয়েন্ট করে। আচ্ছা, আহ, রাজ্যের যারা গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করে। ওইদিকে ধরো ওইদিকে ধরো আমাদের যিনি প্রেসিডেন্ট, তিনি আমাদের যে ইলেকশন কমিশনার, তাদেরকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রেসিডেন্ট সিএজি, কম্পট্রোলার অডিটর জেনারেল, যারা অডিট করে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোর যে ডিটেল অডিট, সেটা করে সিএজি। এদের সবাইকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কিন্তু সমস্যাটা কি জানো? এই আর্টিকেল 53-তে যে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের কথা বলা আছে, প্রেসিডেন্ট এই যে কাজগুলো করে, প্রেসিডেন্ট এই সমস্ত কাজ করে কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী। মানে এটা তুমি ভেবো না যে প্রেসিডেন্ট তার নিজের মতো ইচ্ছে হলো একজনকে অ্যাটর্নি জেনারেল করে দিল, বা একটা রাজ্যের গভর্নর করে দিল, বা ইলেকশন কমিশনার করে দিল, বা সিএজি করে দিল, বা ইউপিএসসির মেম্বার করে দিল, বা ইউপিএসসির চেয়ারম্যান করে দিল। প্রেসিডেন্ট সবই এগুলো করে, কিন্তু প্রেসিডেন্ট একটাও নিজে থেকে করে না। প্রেসিডেন্ট সবই করে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী। বুঝতে পেরেছো? তাই প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারে আমরা যেটা বলছি, প্রেসিডেন্টের শাসনতান্ত্রিক সমস্ত ক্ষমতা আছে, তিনি আমাদের দেশের এক্সিকিউটিভ হেড, কিন্তু তিনি যা করেন তিনি প্রধানমন্ত্রীর অ্যাডভাইসে করেন। এবার তাহলে যেটা আমরা বলতে পারি, যে আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে। প্রেসিডেন্টের নামে চলে, নামে মানে আমি এখানে বলতে চাইছি যে প্রেসিডেন্টের নামে দেশটা চলছে, প্রেসিডেন্টের ডিসিশন অনুযায়ী দেশটা চলছে না। প্রেসিডেন্ট এখানে পলিসি মেকার নন, প্রেসিডেন্ট হলো এখন পেন অ্যান্ড পেপার হেড। ওই জন্য বলছে আর্টিকেল 77, এটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইজ কন্ডাক্টেড ইন দ্য নেম অফ দ্য, এটা অন করে দাও, অন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের দেশের যত এক্সিকিউটিভ কাজ, সেটা প্রেসিডেন্টের নামে কন্ডাক্ট হয়, অন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট। এখানে কিন্তু প্রেসিডেন্টের কোনো ডিসিশন নেই। বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইছি, যদি আর্টিকেল 53 তুমি বুঝতে পারো, তুমি আর্টিকেল 77ও বুঝতে পারবে। এই দুটো আর্টিকেলও তুমি বুঝতে পারবে। এবার অনেকটা আমি এটার সাথে যেটা এক্সাম্পলটা দিই, যাতে ছেলেমেয়েরা মনে রাখতে পারে, সেটা হলো এই ব্যাপারটা না অনেকটা সেই আমাদের বাড়িতে বিয়ে বাড়ির মতো। তুমি ধরো বিয়ের ডিসিশন নিলে, ঠিক আছে? তো পেরেন্টস, তোমার বাবা মা যারা আছেন, তারা সেই যা খরচাপাতি হবে, যা প্ল্যানিং প্রোগ্রাম হবে, সবকিছু ঠিক হলো। কিন্তু যখন বিয়ের কার্ডটা আলটিমেট তৈরি হলো, দেখবে সেই বিয়ের কার্ডে তোমার দাদুর নাম ইউজ করা হয়েছে বা জেঠুর নাম ইউজ করা হয়েছে। কেন? কি কারণে? অন্য কোনো কারণে নয়। এই কারণেই করা হয়েছে, যাতে সে হলো আমাদের দেশের গার্জেন। সে মানে সেই যে ভদ্রলোক। ঠিক আছে, আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে আলটিমেট যেটা হচ্ছে, মানে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট এই যাবতীয় কাজ করছে। কার অ্যাডভাইস অনুযায়ী করছে? প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী করছে, তাই তো? তার মানে প্রেসিডেন্ট সমস্ত কাজ করছে কিন্তু প্রধানমন্ত্রী অ্যাডভাইস অনুযায়ী। ঠিক ওই একই ব্যাপার, যে বিয়ের ডিসিশন তোমার,
বিয়ের খরচাপাতি বাড়ির যারা বড় আছে তারা, কিন্তু যেহেতু গার্জেন হলো দাদু, তার নামে কার্ডটা ছাপানো হচ্ছে। প্রেসিডেন্ট হলো আমাদের দেশের গার্জেন, গার্জেন অফ আওয়ার কান্ট্রি, কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান। তাই আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে। তোমরা বুঝতে পারলে আর্টিকেল 53 আর 77 এই দুটো? একটু আমাকে কনফার্ম করো, এই দুটো আর্টিকেল বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? দেখো তারপরে আর একটা পয়েন্ট বলেছে, হি অ্যাপয়েন্টস প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার, যেটা আমি বললাম। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করছে কে? না, প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা একটা গেল। এবার আর একটা পয়েন্টে আমরা চলে আসি, দরকার নেই, আর একটা পয়েন্ট আমরা চলে আসি। এবার তুমি বলবে, আচ্ছা, প্রাইম মিনিস্টার যদি প্রেসিডেন্টকে কিছু রিকোয়েস্ট করে, প্রাইম মিনিস্টার যদি প্রেসিডেন্টকে কিছু রিকোয়েস্ট করে, বলা হলো এই যে ভদ্রলোক আছে, একে ইলেকশন কমিশন করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বসুন। ইলেকশন কমিশনার করা, এই ভদ্রলোককে ইলেকশন কমিশনার করুন, এটা বললো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বললো। প্রেসিডেন্ট একবার কিন্তু এটাকে নাকচ করতে পারে। প্রেসিডেন্ট বলতে পারে, আমি এনাকে নয়, আমি এই ভদ্রলোককে চাইছি ইলেকশন কমিশনার করতে। মানে ধরো ফর এক্সাম্পল, আজকে প্রেসিডেন্ট বলল যে সুমনকে ইলেকশন কমিশনার করা হোক, এই প্রাইম মিনিস্টার বললো প্রেসিডেন্টকে আপনি সুমনকে ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করুন। সেই সময় হয়তো প্রেসিডেন্ট বললো যে না, আমার মনে হচ্ছে সুমনকে না করে আমি ইদ্রিসকে ইলেকশন কমিশনার করি, বরং সুমনকে আমি পশ্চিমবঙ্গের গভর্নর করে দিই। মানে প্রধানমন্ত্রীর করা যে রিকোয়েস্ট, সেটা প্রেসিডেন্ট একবার নাকচ করতে পারে, কিন্তু এরপর দ্বিতীয়বার যখন যদি প্রেসিডেন্ট বলে, এই প্রাইম মিনিস্টার বলে যে না, সুমনকেই আপনাকে করতে হবে ইলেকশন কমিশনার, এটা আমি বলছি, তখন কিন্তু প্রেসিডেন্ট আর নাকচ করতে পারবে না। মাথায় রাখবে এই যে প্রভিশনটা, এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এসছে। তার মানেটা কি? এটাকে যদি আমি এবার ভাষায় লিখি, প্রেসিডেন্ট ক্যান প্রেসিডেন্ট ক্যান প্রেসিডেন্ট ক্যান রিকোয়েস্ট প্রাইম মিনিস্টার অর ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার, এখানে হতে পারে, পুরো ক্যাবিনেট কি বলতে পারে, ফর রিকনসিডারেশন ইন এনি এক্সিকিউটিভ ম্যাটার। যে কোনো এক্সিকিউটিভ ম্যাটারের ক্ষেত্রে একবার রিকনসিডার করার কথা বলতে পারে, বাট দিস ইজ only one টাইম। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? দ্বিতীয়বার যদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বলেন না, যেটা বলেছি সেটাই আপনাকে করতে হবে, উনি কিন্তু তাই করবেন। একবার রিকনসিডার করার জন্য প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে পারে। মানে প্রাইম মিনিস্টার যদি কিছু বলে, এখন ধরো প্রাইম মিনিস্টার বললো দেবার্ক নন্দীকে আপনি পশ্চিমবঙ্গের গভর্নর করুন, প্রেসিডেন্ট আপনি ওনাকে দেবার্ক নন্দীকে অ্যাপয়েন্ট করে দিন পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে। তখন প্রেসিডেন্ট বললো না না, আমি চাই উনি মধ্যপ্রদেশের গভর্নর থাকুক। একবার রিকনসিডার করতে বললো। প্রেসিডেন্ট যদি বলে দ্বিতীয়বার যে না, দেবার্ক নন্দীকে পশ্চিমবঙ্গের গভর্নরই করতে হবে, তখন কিন্তু আর প্রাইম মিনিস্টার দ্বিতীয়বার বলে, তখন প্রেসিডেন্টের আর কোনো অপশন নেই, প্রেসিডেন্ট তখন তাকে সেটা করতে বাধ্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওয়ান টাইম রেকমেন্ডেশন করতে পারে, মানে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করতে পারে। এই সবাই তোমরা বুঝতে পারছো তো? আর এই ওয়ান টাইম করতে পারছে, ওয়ান টাইম রিকোয়েস্ট করতে পারছে, সেটা কোন অ্যামেন্ডমেন্টে এসছে? সেটা হলো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। কারোর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কারণ কনসেপ্ট এখানে ক্লিয়ার করাটা খুব দরকার। আর কিছু করার নেই। আর সত্যি কথা বলবো আমি, এটা লজ্জাজনক ব্যাপার। মানে প্রেসিডেন্ট বললো, প্রাইম মিনিস্টার কথা না শুনে বলে দিলে এই যা বলছি তাই করো, এর থেকে বোধহয় রিকনসিডার না করাই ভালো। মানে আমি এখানে যেটা বোঝাতে চাইছি, যে আমরা এতদিন ধরে যেটা পড়ে এসছি, যে প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল হেড,
প্রাইম মিনিস্টার হলো আমাদের দেশের রিয়েল হেড, যেটাকে তোমরা ডিফ্যাক্টো হেড বলো, তাই তো? আর প্রেসিডেন্ট হলো আমাদের দেশের, লাতিনে যদি বলি তাহলে ডিজিওর হেড, পেন অ্যান্ড পেপার হেড, নমিনাল হেড, তাই না? বা ধরো ফর এক্সাম্পল আমরা প্রেসিডেন্টকে বলি, প্রেসিডেন্ট হলো তোমার টাইটুলার হেড, মানে সবকিছু টাইটেলে তুমি দেখতে পাবে তাকে, ডিসিশন মেকার নন। এই যে প্রথম দিন থেকে আমি যেটা বলে আসছি, যে প্রধানমন্ত্রী হলো ডিসিশন মেকার, পলিসি মেকার, প্রেসিডেন্ট কোনো ডিসিশন মেকার নয়, তার প্রমাণ হলো এই পয়েন্টটা। তাই জন্যই প্রেসিডেন্টের নিজের কথায় কিছু হচ্ছে না, প্রেসিডেন্ট আলটিমেট প্রেসিডেন্টকে দিয়েই হচ্ছে। মানে ধরো তুমি যদি আজকে ইউপিএসসির মেম্বার হও, তাহলে তোমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠানো হবে না, সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাইনই থাকবে। কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিজে থেকে তোমায় অ্যাপয়েন্ট করছে না, অ্যাপয়েন্ট প্রেসিডেন্টই করছে, কিন্তু অন্য কারোর কথায় করছে। আমি জিনিসটাকে অন্যভাবেও দেখতে পারি। ধরো আমরা যখন কোনো চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে যাই, ধরো তুমি টাটা কোম্পানিতে চাকরি করতে গেছো, দেখবে তোমার যিনি ম্যানেজার আছেন তিনি ইন্টারভিউ নিলেন। তারপর যখন তুমি আলটিমেট অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে টাটা কোম্পানি থেকে, দেখলে সেখানে রতন টাটা সই করা আছে। তুমি আমাকে বলো তো, রতন টাটা তোমায় অ্যাপয়েন্ট করেছে? রতন টাটা তোমায় রিক্রুট করেছে? তুমি বলবে না। আরে রতন টাটা জানেই না, লক্ষ লক্ষ লোক প্রতিদিন টিসিএস, টাটা, টাটা মোটরস, টাটা স্টিলে লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন চাকরিতে ঢুকছে, অনেকে চাকরি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রতন টাটা জানেই না এসব? স্বাভাবিক ব্যাপার। তিনি এত বড় কোম্পানির কর্ণধার, তিনি খেয়াল রাখবেন যে কলকাতা অফিসে কে জয়েন করলো কবে? তোমার সাথে আরো 600 জন জয়েন করেছে। আজকে তুমি কলকাতা অফিস দেখছো, টিসিএস এক এক দিনে 2 থেকে 3 হাজার ছেলে মেয়ে জয়েন করে, নিশ্চয়ই রতন টাটা জানে না। কিন্তু রতন টাটার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করা হয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ব্যাপারটা সেম গল্প। প্রেসিডেন্টের নামে তুমি যখন ইউপিএসসি মেম্বার হচ্ছে, দেখছো তোমার কাছে একটা চিঠি এলো, সেখানে প্রেসিডেন্টের সিগনেচার করা আছে। কিন্তু প্রেসিডেন্ট তোমাকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট তোমাকে প্রেসিডেন্টই করেছে, কিন্তু প্রেসিডেন্টের ডিসিশনে তুমি অ্যাপয়েন্ট হওনি, ডিসিশনটা প্রাইম মিনিস্টারের ছিল। একমাত্র একটা এক্সেপশন এখানে কাজ করছে, সেটা হলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং হাইকোর্টের চিফ জাস্টিস, এই এবং সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ। এইখানে কিন্তু প্রেসিডেন্টকে কলেজিয়ামের কথা অনুযায়ী কাজ করতে হবে। ওই তোমাদেরকে পড়াবো, আমাদের সুপ্রিম কোর্টে একটা কলেজিয়াম থাকে, যেখানে 4 জন জাজের একটা গ্রুপ অফ জাজ থাকেন এবং সিজিআই থাকেন। তাদের রেকমেন্ডেশনে কি করা হয় না, একজন জাজকে প্রেসিডেন্ট নিয়োগ করে। ঠিক আছে, এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী হয় না। সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের দেশের যে জুডিশিয়ারি, সেটা নিরপেক্ষতা যদি বজায় রাখতে হয়, সেটাকে যদি এক্সিকিউটিভের হাত থেকে বার করে রাখতে হয়, এক্সিকিউটিভের কন্ট্রোল থেকে যদি সেটাকে বার করে রাখতে হয়, তাহলে সেখানে অবভিয়াসলি কলেজিয়াম সিস্টেম কাজে আসবে। মানে প্রবাবলি ওই একটাই জায়গা যেখানে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী প্রেসিডেন্ট কাজ করে না, করতে পারবেও না। কারণ প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী যদি প্রেসিডেন্ট ঠিক করে সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজ কে হবে, তাহলে সুপ্রিম কোর্টে হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই এই একটা মাত্র ক্ষেত্রে প্রেসিডেন্ট যে কাজটা করে, মানে প্রেসিডেন্টই সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেদেরকে নিয়োগ করে, বাট সেক্ষেত্রে কলেজিয়াম থাকে, যেখানে 4 জন জাজের একটা গ্রুপ থাকে এবং চিফ জাস্টিস থাকে, তাদের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট জাজদেরকে অ্যাপয়েন্ট করে। এই একটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন কাজে লাগে না, এবং খুব লজিক্যালি কাজে লাগে না। এটা মোটামুটি হলো। আর এখানে দেখো কিছু দিয়েও দিয়েছে যে কি কি কাজ সে করে, যেমন হি অ্যাপয়েন্টস অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আমাদের দেশের যে সুপ্রিম লিগাল অ্যাডভাইজার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যিনি লিগাল অ্যাডভাইজার। প্রয়োজনের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারত সরকারের ওই কেসে অ্যাডভোকেসিও করতে পারে, কালো কোট পরে সে ভারত সরকারের সওয়াল করতে পারে। এছাড়া ভারত সরকারের যে কোনো লিগাল অ্যাডভাইস অ্যাটর্নি জেনারেল দেয়। এই অ্যাটর্নি জেনারেলের কথাও তোমরা পড়বে, আর্টিকেল 76, এখানে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। এই অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, কিন্তু কার কথায়? প্রধানমন্ত্রীর কথায়। ডিপার্টমেন্ট ক্লাসিফিকেশন কি এর মধ্যে পড়ে? ডিপার্টমেন্ট ক্লাসিফিকেশন মানে বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? আনমিউট করে বলো। ঠিক আছে, কি বুঝতে পারছি না। দপ্তর বন্টন, ওটাকে পোর্টফোলিও অ্যালোকেশন বলে। হ্যাঁ,
আমাদের পোর্টফোলিও অ্যালোকেশনের ক্ষেত্রে যদি বলো, তাহলে এক একজন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট ধরো অ্যাপয়েন্ট করছে মন্ত্রীদেরকে, মিনিস্টারদেরকে। হুম। এই সেই মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কার কথায় করে? প্রাইম মিনিস্টারের কথায় করে। কিন্তু কারা কোন দপ্তর পাবে, মানে কে হোম মিনিস্ট্রি পাবে, কে এডুকেশন মিনিস্ট্রি পাবে, কে রেলওয়ে মিনিস্ট্রি পাবে, কে কমিউনিকেশন মিনিস্ট্রি পাবে, সেটা ঠিক করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নয়। ঠিক আছে, কে কোন দপ্তর পাবে সেটা প্রধানমন্ত্রী ঠিক করে, সেটা প্রধানমন্ত্রীর কাজ। তবে হ্যাঁ, এই মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, আবার প্রেসিডেন্ট এই মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করে প্রধানমন্ত্রীর কথায়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? মিউট করো। চলো। না, পারে না। কিন্তু এমন সময় এমন হয়, সংসদে উনি উপস্থিত থাকতে পারেন, এবং সংসদে উপস্থিত থেকে তিনি অনেক সময় বিরোধীদের প্রশ্নের উত্তরও দিতে পারেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যাটর্নি জেনারেল কে? এ হলো লিগাল অ্যাডভাইজার। এবার ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পাবলিক বিল নিয়ে এলো। পাবলিক বিল মানে হলো সরকারি বিল। সরকারি বিল। পিন্টু, স্পিকার আবার কোথা থেকে চলে এলো? কমেন্টটা বন্ধ করো, আমি যেটা বলছি সেটা শোনো। ধরো সরকার আজকে একটা পাবলিক বিল এনেছে। পাবলিক বিল মানে একটা সরকারি আইন করার জন্য একটা গভর্নমেন্ট বিল এনেছে। গভর্নমেন্ট কোনো একটা আইন বানাতে চাইছে। ঠিক আছে। এবার গভর্নমেন্ট যখন কোনো বিল আনে সেটাকে আমরা পাবলিক বিল বলি। এবার গভর্নমেন্টের মাথায় একটা জিনিস কাজ করে, যদি এই বিলটা অসাংবিধানিক হয়, যদি এই বিলটা আনকনস্টিটিউশনাল হয়, তাহলে এমনটা হতে পারে যে পরে বিলটা আইনে পরিণত হয়ে গেল, হয়তো হয়তো লোকসভা রাজ্যসভায় পাস করে গেল, প্রেসিডেন্ট সিগনেচার করে দিল, তখন একটা সমস্যা হতে পারে যে হয়তো দেখা গেল যে বিলটা অসাংবিধানিক, বা ওই আইনটার কোনো একটা জায়গা অসাংবিধানিক, এবং সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে হয়তো কেউ পিটিশন জমা দিল, এবং হাইকোর্ট সেটা জুডিশিয়াল রিভিউ করে আইনটাকে ভয়েড করে দিল। এই ভয়টা কিন্তু থাকে। কার থাকে? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকে। আর যারা গভর্নমেন্টে একটা বিল নিয়ে আসছে, তারা সবসময় আইনে অবগত থাকে না। খুব স্বাভাবিক ব্যাপার। আজকে যারা গভর্নমেন্টের, যারা ক্যাবিনেটের মেম্বার, তারা কি সবাই প্রচুর আইন বোঝে? তারা কি সংবিধানের সব জানে? আমি তো শিওর অ্যাবসলিউটলি জানে না। এই জন্য কি করে, একটা বিলকে পার্লামেন্টে নিয়ে আসার আগে তারা কি করে, বিলটাকে আগে একবার চেক করিয়ে নেয় অ্যাটর্নি জেনারেলের কাছে, যে স্যার আপনি তো আমাদের লিগাল অ্যাডভাইজার, আপনি একবার পুরো বিলটা চেক করে দেখে নিন তো, বিলটা সাংবিধানিক তো, এই বিলে এমন কোনো প্রভিশন নেই তো যার জন্য আমরা পরে কেস খেয়ে যেতে পারি, পরে সেটা ভয়েড করে দিতে পারে সুপ্রিম কোর্ট। কারণ যেহেতু সুপ্রিম কোর্টের কাছে জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা আছে, যদি সরকারে আনা কোনো একটা পলিসি বা আইনকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি, তার কনস্টিটিউশনালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই জন্য কিন্তু সবসময় মাথায় রাখবে, সেই অ্যাডভাইসটা অ্যাটর্নি জেনারেলের থেকে নেওয়া হয়, সেই বিলটা সাংবিধানিক কিনা, কনস্টিটিউশনাল কিনা সেটা চেক করা হয়। এবার ধরো এই বিলটা নিয়ে সাডেনলি একটা প্রশ্ন উঠলো, বিরোধীরা সরকারকে পার্লামেন্টে, লোকসভা রাজ্যসভায় বললো যে না, এই বিলটা অসাংবিধানিক, এই বিলে এই যে পয়েন্টটা বলা আছে এই পয়েন্টটা ঠিক নয়, এই পয়েন্টটা সংবিধানকে ভায়োলেট করছে। তখন অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টে উপস্থিত থেকে বিরোধীদেরকে উত্তর দিতে পারে অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অবভিয়াসলি তার জুডিশিয়াল নলেজ যথেষ্ট বেশি, তাই জন্যই সে অ্যাটর্নি জেনারেল হয়েছে। সে তখন কিন্তু বিরোধীদেরকে বলতে পারে যে, বুঝিয়ে বলতে পারে যে কেন সেই পার্টিকুলার বিলটা অসাংবিধানিক নয়, কেন সেটা সাংবিধানিক। অর্থাৎ সরকারের হয়ে এখানেও কিন্তু সওয়াল করছে অ্যাটর্নি জেনারেল। বুঝতে পেরেছো? সে উপস্থিত আছে বেসিক্যালি সরকারকে প্রোটেক্ট করার জন্য। সরকারকে যদি বিরোধীরা সাংবিধানিক প্রশ্নে ঘায়েল করার চেষ্টা করে, তখন সে সরকারের হয়ে সালিসি করবে যে দেখো, আমি নিজে রিভিউ করে দেখেছি, এই বিলের মধ্যে এমন কিছু নেই যেটা অসাংবিধানিক, যদি থাকতো আমি আগেই সরকারকে সেটা চেঞ্জ করতে বলে দিতাম, পার্লামেন্টে বিলটা তোলা লাগে। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? এটাকে বলে অ্যাডভাইজার, যে অ্যাডভাইজারের কাজ করে। বুঝতে পারছিস? অ্যাডভাইস সমস্ত বড় বড় কোম্পানি, শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে নয়, সমস্ত বড় বড় কোম্পানি, টিসিএস, কগনিজেন্ট, টাটা স্টিল, এইদিকে তোর সিমেন্স, যত যত বড় কোম্পানি আছে তাদের সবাই লিগাল অ্যাডভাইজার থাকে, যারা আইনি পরামর্শদাতা যাদেরকে বলে, যে সবসময় লিগাল অ্যাডভাইস দেয়। যদি এমন হয় যে ভারত সরকার কোনো একটা কেস লড়ছে, বুঝেছিস, সেটা অন্য কোনো রাজ্যের সরকারের বিরুদ্ধে হতে পারে, সেটা অন্য কোনো দেশের বিরুদ্ধে হতে পারে, যদি ভারত সরকার কোনো কেস লড়ে, তাহলে প্রয়োজন হলে অ্যাটর্নি জেনারেল নিজে গিয়ে ভারত সরকারের অ্যাডভোকেসি করে।
আমাদের যেমন একটা করে উকিল থাকে, আমরা তাদের মক্কেল, তেমন ভারত সরকার হয়ে যায় এর মক্কেল। মানে এর এতটাই ইম্পর্টেন্ট ভূমিকা আছে। আর অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য সলিসিটার জেনারেল থাকে, যদিও সলিসিটার জেনারেলের কথা আমাদের দেশের সংবিধানে বলা নেই। এই অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে। এবার অনেকে না, এখন আমি দেখেছি ছেলেমেয়েরা বুঝতে পারে না, বলছে স্যার অ্যাটর্নি জেনারেল কি জুডিশিয়ারির লোক কি করে হবে? অ্যাটর্নি জেনারেল তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লিগাল অ্যাডভাইজার, সরকারের লোক, এক্সিকিউটিভ মেম্বার, এবং তাকে অ্যাপয়েন্ট করছে কে? প্রেসিডেন্ট। কার কথায় করছে? প্রধানমন্ত্রীর কথায় করছে। ঠিক আছে, নেক্সট আর কি কি? হি অ্যাপয়েন্টস গভর্নর অফ স্টেটস, রাজ্যের গভর্নরদেরকে অ্যাপয়েন্ট করে। সিএজি কে অ্যাপয়েন্ট করে, চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে, আদার ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্ট করে, ইউপিএসসি চেয়ারম্যান এবং মেম্বারদের অ্যাপয়েন্ট করে, ফাইন্যান্স কমিশন যারা মেনলি রাজ্য আর কেন্দ্রের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট করে তাদেরকে অ্যাপয়েন্ট করে। হি ক্যান অ্যাপয়েন্ট ইন্টারস্টেট কাউন্সিল টু প্রমোট সেন্টার স্টেট অ্যান্ড ইন্টারস্টেট কোঅপারেশন, রাজ্য কেন্দ্রের মধ্যে সম্পর্ক ভালো করা, দুটো রাজ্যের মধ্যে সম্পর্ক ভালো স্থাপন করার জন্য সেই ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে। হি অ্যাপয়েন্টস দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটরদেরকে অ্যাপয়েন্ট করে। কিন্তু আলটিমেট মাথায় রাখবে, এই যত অ্যাপয়েন্টমেন্টের কথা আমি সব বললাম, যত অ্যাপয়েন্টমেন্টের কথা আমি বললাম, সবগুলোই প্রেসিডেন্ট করে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী। আশা করি এক্সিকিউটিভ কাজ যেটুকুনি আছে সেটা বুঝতে পেরেছো, আমি অনেকটা এক্সপ্লেন করেও দিলাম। নেক্সট আমরা চলে যাই প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার, আইন সংক্রান্ত ক্ষমতা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রেসিডেন্টের তো সবচেয়ে বড় আইন সংক্রান্ত ক্ষমতা হলো প্রেসিডেন্টের সই ছাড়া আমাদের দেশে কোনো কেন্দ্রীয় আইনই তৈরি হয় না। এটার থেকে বড় আইন সংক্রান্ত ক্ষমতা আর কি হতে পারে? তাই আমি বলবো লাস্ট যে পয়েন্টটা বলছে সেটাই বোধহয় প্রেসিডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট লেজিসলেটিভ পাওয়ার। নো বিলস বিকাম অ্যান অ্যাক্ট উইদাউট সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নোন অ্যাজ অ্যাসেন্ট অন দ্য বিল বাই দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, অনেকের মনে হতে পারে স্যার কি এটা শুধু বাংলা লিখে করে দিয়েছে, পরে পরে ইংরেজি, পরে বাংলা আছে। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না, তাই চিন্তা করার কিছু নেই, বাংলা ইংরেজি দুটোই করা আছে। না, এই ব্যাপারে প্রেসিডেন্ট, বলো বলো বলো, কোশ্চেনটা বলো। সেটা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, এটা তো লেজিসলেটিভ। না, এখানে প্রেসিডেন্ট সিগনেচার করলে তবেই আইন হবে। তবে আমাদের প্রেসিডেন্ট তো সরকারের লোকই হয়, বুঝতেই পারছো, দ্রৌপদী মুর্মু তো বিজেপির লোক, ও তো একসময় বিজেপি করতো, তো ন্যাচারালি এখানে সরকারের বিলগুলো সাইন করেই দেবে। মানে প্রেসিডেন্টের কাছে ভেটো পাওয়ার থাকে। প্রেসিডেন্ট যদি চায়, প্রেসিডেন্ট কোনো অর্ডিনারি বিলকে রিজেক্ট করতে পারে, ইভেন প্রেসিডেন্ট চাইলে কোনো মানি বিলকেও রিজেক্ট করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট কখনো সেটা করে না। ঠিক আছে, ভিটো আবার কি? ওটাকে ভেটো বলে, অনিমেষ, ভিইটিও। ঠিক আছে, বলে দেবো, ভেটো বলে দেবো, যাও। ঠিক আছে, চলো তাহলে প্রথম পয়েন্টে যেটা বলছে, নো বিলস বিকাম অ্যান অ্যাক্ট উইদাউট সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় আইনই তৈরি হয় না। সেটা হলো প্রেসিডেন্টের সবচেয়ে বড় লেজিসলেটিভ পাওয়ার। এবং এই কারণেই আমরা বলি প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড এনজয় দ্য ফলোয়িং লেজিসলেটিভ পাওয়ার। প্রেসিডেন্ট হলো পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট। প্রেসিডেন্ট কি রাজ্যসভার মেম্বার? না। প্রেসিডেন্ট কি লোকসভার মেম্বার? না। কিন্তু প্রেসিডেন্ট হলো পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট, কারণ প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া পার্লামেন্টের মেন যেটা কাজ সেটা হলো আইন তৈরি করা, সেটাই সম্ভব নয়। তাই জন্য আমরা বলি প্রেসিডেন্ট ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, বিকজ উইদাউট প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট আমাদের দেশে কোনো আইন তৈরি হবে না। তাই এই পয়েন্টটা আমরা মাথায় রাখবো, এবং লাস্ট পয়েন্টটা আমরা মাথায় রাখবো। তারপরে কি বলা হয়েছে? হি ক্যান সামন অর প্রোরোগ দ্য পার্লামেন্ট অ্যান্ড ডিসলভ দ্য লোকসভা। আচ্ছা, সামান কথাটার মানে হলো পার্লামেন্টকে তলব করা। আচ্ছা, তোমরা জানো তো পার্লামেন্টের কিছু সেশন হয়, যেমন মনসুন সেশন, বাজেট সেশন, উইন্টার সেশন। এবার এই সেশনগুলো যখন শুরু হয় তখন পার্লামেন্টের মেম্বারদেরকে ডেকে পাঠায় হলো প্রেসিডেন্ট, সামানিং করে, সামান, ডেকে পাঠায় যে আপনারা এই দিন উপস্থিত থাকবেন, এই দিন থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে, বা এই দিনে আপনারা চলে আসবেন, এই দিন থেকে আমাদের উইন্টার সেশন শুরু হচ্ছে, বা মনসুন সেশন শুরু হচ্ছে, বাদল অধিবেশন শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই যে অধিবেশনটা ডাকা, এবং অধিবেশন ডাকা এবং সমস্ত মেম্বাররা প্রেসিডেন্টের কথায় পার্লামেন্টে আসছেন, এবং পার্লামেন্টে একটা সেশন শুরু হচ্ছে, এটাকে বলে সামান।
ঠিক আছে? এই সামান করতে পারে পার্লামেন্টকে কে? প্রেসিডেন্ট। স্যার নিজে থেকে করে না, প্রাইম মিনিস্টারের কথাই বলে। প্রাইম মিনিস্টার বললো স্যার এবার না আহ, আপনি মনসুন সেশনটা সামান করে নিন, জুলাই মাসের 10 তারিখ হয়ে গেছে, চলুন। আবার ধরো সামান যেমন হচ্ছে, একটা সেশন মোটামুটি 1-1.5 মাস চলে। নির্দিষ্ট কতদিন চলবে সেটার কথা পার্লামেন্টে মানে কনস্টিটিউশনে বলা নেই, বাট অন অ্যান অ্যাভারেজ ধরো 1.5 মাস 2 মাসের বেশি তো কখনোই হয় না, 1-1.5 মাস মোটামুটি হয়। এবার প্রেসিডেন্ট যেমন একটা সেশনকে সামান করতে পারে, তেমন একটা সেশনকে শেষ করার ক্ষমতাও প্রেসিডেন্টে আছে, এটাকে আমরা প্রোরোগ বলি, টার্মিনেশন অফ এ সেশন। দেখো লেখা আছে হি ক্যান সামান অ্যান্ড প্রোরোগ দ্য পার্লামেন্ট। তার মানে হলো হয়তো প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার বলে দিল, দাদা অনেক দিন হয়েছে, 1.5 মাস হয়ে গেছে, এবার আপনি মনসুন সেশনটাকে প্রয়োগ করে দিন। তখন প্রেসিডেন্ট তার রাষ্ট্রপতি ভবন থেকে একটা বার্তা পাঠিয়ে দেবে সবার কাছে যে ডে আফটার টুমরো উইল বি দ্য লাস্ট ডে অফ দিস মনসুন সেশন। পরশু দিন মনসুন সেশনের শেষ দিন, অর্থাৎ সেশনকে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ একটা সেশন কবে শুরু হবে এবং একটা সেশন কবে শেষ হবে পার্লামেন্টে, সেটা প্রেসিডেন্ট ঠিক করে। কিন্তু আমি আবার বলছি, এই প্রেসিডেন্ট এই একটা সেশন কবে সামন হবে এবং কবে সেটা প্রয়োগ হবে, সেটা প্রেসিডেন্টের রাষ্ট্রপতি ভবন থেকে সেই ইনফরমেশনটা গেলেও সেটা আলটিমেট প্রধানমন্ত্রীর কথাতেই হয়। আর নেক্সট যেটা বলেছে, ডিসলভ দ্য লোকসভা, প্রেসিডেন্ট চাইলে লোকসভা ভেঙে দিতে পারে। দুটো শর্তে হতে পারে। এক, যদি এমন হয় যে প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করে লোকসভাকে ভেঙে দিয়ে আমরা নতুন করে ভোট করাবো, যেমন আমাদের 4th লোকসভা 2.5 বছরের মাথায় ভেঙে গিয়েছিল, সেটা হতে পারে। আর একটা হতে পারে যদি বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে চলে আসে। এবার অনাস্থা প্রস্তাব মানে হলো বিরোধীদের দাবি হলো সরকারের কাছে, যারা সরকার চালাচ্ছে তাদের কাছে নাম্বার 273 জন এমপি তাদের কাছে নেই। এখন যদি বাই চান্স 273টা এমপি তাদের কাছে না নেই, এটা যে দাবি করা হচ্ছে, তার মানে বিরোধীরা বলতে চাইছে সরকারের কাছে আস্থা নেই, কনফিডেন্স নেই, 273 জন এমপি নেই, যেটা 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 থাকা উচিত। এবার তাতে আলটিমেট কি হবে? যদি এই দাবিটা বিরোধীরা তোলে, অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, তখন অনাস্থা প্রস্তাবটা পাস করবে কি পাস করবে না সেটা ডিপেন্ড করছে হলো গভর্নমেন্টের ওপর। তখন লোকসভার, এটা অবভিয়াসলি লোকসভাতেই হবে, কারণ তোমরা জানো লোকসভাতে মেজরিটি থাকার প্রয়োজন আছে সরকার যদি টিকিয়ে রাখতে হয় তার জন্য। তখন লোকসভা স্পিকার বলবে যে আপনারা তাহলে প্রমাণ করুন, সরকারকে বলবে আপনারা প্রমাণ করুন বিরোধীদের যে দাবি সেটা, সেই দাবি অ্যাকচুয়ালি ভুলভাল দাবি, আপনাদের কাছে যথেষ্ট মেজরিটি আছে। এবার সরকার যদি ফ্লোর টেস্ট মানে পার্লামেন্টের লোকসভার ফ্লোরে দেখিয়ে দিতে পারে যে দেখুন আমাদের সাথে 273 জন বা তার বেশি এমপি আছে, তাহলে অনাস্থা প্রস্তাব পাশ করবে না। অনাস্থা প্রস্তাব পাশ না করা মানে সরকার যেমন আছে তেমন থাকবে, সরকার দেখিয়ে দিল তার কাছে মেজরিটি আছে। যদি এমন হয় যে অনাস্থা প্রস্তাব পাশ করে যায়, সরকার তার মেজরিটি প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু লোকসভা ভেঙে যাবে এবং অবভিয়াসলি সরকারটা পড়ে যাবে, নতুন করে ইলেকশন হবে। কারণ তোমরা জানো আমাদের সংসদীয় গণতন্ত্রে যদি তোমার কাছে নাম্বারস না থাকে, যদি তোমার কাছে 273টা এমপি না থাকে, তুমি কোনো মতেই ভারত সরকার তৈরি করতে পারবে না। রাজ্যের ক্ষেত্রেও সেম। আমাদের যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল যে এমএলএ আছে 294, সেটাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে যেটা আসে, যেমন এক্ষেত্রে সংখ্যাটা 148। পশ্চিমবঙ্গে যদি 148টা এমএলএ তোমার বিধানসভায় না থাকে, তাহলে তুমি রাজ্য সরকার তৈরি করতে পারবে না। এটাকে আমরা বলি সংসদীয় গণতন্ত্র, যেখানে সংসদে মেজরিটি হলে তবেই তোমার সরকার তৈরি হয়। তো যাই হোক, তো সেই ক্ষেত্রেও প্রেসিডেন্ট লোকসভা ভেঙে দিতে পারে। নেক্সট পয়েন্টটা বলেছে হি ক্যান অলসো সামান এ জয়েন্ট সিটিং অফ দ্য হাউসেস অফ পার্লামেন্ট হুইচ ইজ প্রিজাইডেড ওভার বাই প্রিজাইডিং অফিসার। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জয়েন্ট সেশন আমরা পরে পড়বো, জয়েন্ট সেশনের কথা বা যৌথ অধিবেশনের কথা আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 108-এ বলা আছে। ধরো ফার্স্ট হাউস একটা বিলকে পাশ করালো, আমি এখানে ফার্স্ট হাউস সেকেন্ড হাউসই বলছি, কারণ অর্ডিনারি বিল তো তুমি লোকসভা রাজ্যসভা যে কোনো হাউসে নিয়ে আসতে পারো, তাই ফার্স্ট হাউস সেকেন্ড হাউস বলাই ভালো। ফার্স্ট হাউস ধরো একটা বিলকে পাস করালো, সেকেন্ড হাউস সেটাকে রিজেক্ট করে দিল, তার মানে এটা কি? ডেড লক। কারণ আলটিমেট দুটো হাউসে বিল পাস না করলে প্রেসিডেন্টের কাছেই যাবে না, তারপর তো প্রেসিডেন্ট সিগনেচার করে সেটাকে আইনে পরিণত করবে। ফার্স্ট হাউস পাস করালো, সেকেন্ড হাউস ফেল করে দিল, আটকে দিল, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে একটা ডেড লক তৈরি হলো। বিলটাকে তো প্রথমে তোমাকে ফার্স্ট হাউসে পাস করাতে হবে, তারপর তোমাকে সেকেন্ড হাউসে পাস করাতে হবে, তারপর প্রেসিডেন্ট সিগনেচার করে আইন করবে, তাই না? তো সেটা যদি না হয় তাহলে তো মুশকিল। কি হলো, লেখা পড়ছে না কেন? কেন?
তবে তো সেটা আইনে পরিণত হবে, তাই না? দুটো হাউসে পাস করার পর প্রেসিডেন্ট সিগনেচার করলে আইনে পরিণত হবে। একটা হাউসে পাস করেছে, একটা হাউসে বিল আটকে গেছে, তাহলে কি হবে? ডেডলক সিচুয়েশন। তখন জয়েন্ট সেশন সামান করে। আর এই জয়েন্ট সেশনকে ডাকার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্টের। এই জয়েন্ট সেশনকে যখন হয় তখন রাজ্যসভা লোকসভাকে একসাথে নিয়ে একটা সেশন হয় এবং সেই সেশনের সভাপতিত্ব করে লোকসভা স্পিকার। তাহলে এটা হলো লেজিসলেটিভ পাওয়ার, আইন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আইন সংক্রান্ত ক্ষমতা আরো আছে, আরো কয়েকটা আছে, পড়ে নিই আমরা। যেমন দেখো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ইস্যু অ্যান অর্ডিন্যান্সেস ওয়েন দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন। আচ্ছা ধরো আমাদের বাজেট সেশন, এইটা হলো বাজেট সেশন, সামান প্রোরোগ, তারপর বন্ধ হয়ে গেল। আবার তারপরে ধরো এটা হলো মনসুন সেশন, বর্ষাকালীন অধিবেশন, সামান প্রোরোগ, আবার বন্ধ, আবার সামান আর প্রোরোগ। এটা হলো তোমার উইন্টার সেশন। তুমি একটা জিনিস দেখো, বিভিন্ন সেশনের সময় কিছুটা সময় আছে যে সময়টা হাউস বন্ধ থাকে। এইটা, এই সময়টা সামান পড়ুক বাজেট সেশনের থেকে মনসুন সেশনের মাঝে, আবার মনসুন সেশন সামান পড়ুক আবার বন্ধ। আচ্ছা এই যে সময়টা, যে সময় হাউস বন্ধ থাকছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পার্লামেন্ট নট ইন সেশন। মানে পার্লামেন্ট সেই সময় সেশনে, কোনো সেশনে নেই। এটাকে আবার আমরা কনস্টিটিউশনের ভাষায় রিসেস পিরিয়ডও বলে থাকি। মাথায় রাখবে, যখন রিসেস পিরিয়ড হয় বা পার্লামেন্ট সেশনে থাকে না, সেই সময়, সেই সময় টেম্পোরারি একটা আইন পাস করানোর ক্ষমতা প্রেসিডেন্টের থাকে। তুমি বলবে কেন টেম্পোরারি আইন? কারণ হতেই পারে যে কোনো এমার্জেন্সি আইন পাস করাতে হবে। তা তুমি ওয়েট করবে কবে পার্লামেন্ট খুলবে তার জন্য? তখন তুমি প্রেসিডেন্টকে দিয়ে টেম্পোরারি আইনটা পাস করিয়ে নেবে। এটা হয়ে গেল অর্ডিন্যান্স। এরপর যখন আইন পাস করানো হয়ে গেল, সেটা টেম্পোরারি কেন? কারণ তুমি লোকসভা রাজ্যসভায় পাস না করিয়ে যখন একটা আইন তৈরি করছো, সেটাকে তো তুমি পার্মানেন্ট আইন বলতে পারবে না, কারণ সেটা যদি পার্মানেন্ট আইন হয়ে যায় তাহলে রাজ্যসভা লোকসভার কোনো ভূমিকাই থাকবে না। তাই জন্য বলা হচ্ছে একটা টেম্পোরারি আইন তৈরি করতে পারবে প্রেসিডেন্ট, এটাকে অর্ডিন্যান্স বলে। এবং যখন হাউস আবার ওপেন হবে, মানে নতুন সেশন যখন আবার প্রেসিডেন্ট সামান করবেন, সেই নতুন সেশনে পার্লামেন্ট যখন ওপেন হবে তার 6 সপ্তাহের মধ্যে সেই বিলটাকে পাস করাতে হবে। তবেই কিন্তু বিলটা, মানে অর্ডিন্যান্সটা পার্মানেন্ট হবে। আদারওয়াইজ কিন্তু অর্ডিন্যান্সটা ল্যাপস করে যাবে। কারণ এটা প্রেসিডেন্ট সাময়িকভাবে একটা বলতে পারো আইন বানিয়ে দিল, কোন আইনটা খুব ইম্পর্টেন্ট দরকার, সেই সময় পার্লামেন্ট বন্ধ, সেটা হতে পারে। প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে আর্টিকেল 123। নেক্সট কি বলছে? প্রেসিডেন্ট ক্যান নমিনেট ম্যাক্সিমাম 12 মেম্বার্স টু দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আমাদের দেশের রাজ্যসভায়, মানে পার্লামেন্টের আপার হাউস মানে তোমরা সবাই জানো রাজ্যসভা, সেখানে 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে। তারা জেনারেলি লিটারেচার, সায়েন্স, আর্টস, সোশ্যাল সার্ভিস এই সমস্ত জায়গা থেকে আসে। আমরা চিরকালই চেয়েছিলাম আমাদের পার্লামেন্টে কিছু অ্যাপলিটিক্যাল, যারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তারাও থাকুক। এটা আমরা চিরকাল চেয়েছি। তো এই সময় এরকম 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেট করে। তারা লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস থেকে বিলং করে। বুঝতে পেরেছো? আর যেমন ফর এক্সাম্পল পিটি উষা আছে, টেন্ডুলকার আছে। তুমি বলবে স্যার তাহলে স্পোর্টসম্যান কেন আছে? এটা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল বলা হয়েছে যে সে লিটারেচার, সায়েন্স, আর্টস বা সোশ্যাল সার্ভিস থেকে হবে, সে স্পোর্টস থেকেও আসতে পারে। অ্যাপলিটিক্যাল হওয়াটা নিয়ে দরকার। পিটি উষা, টেন্ডুলকার, মেরি কম, এই রিসেন্টলি তোমরা দেখেছো সুধা মূর্তিকে অ্যাপয়েন্ট করা হয়েছে রাজ্যসভাতে, এরকম। নেক্সট যেটা বলেছে, he decides the questions as to disqualification of members of parliament in consultation with the election commission. অনেক সময় ইলেকশন কমিশনের সাথে কনসাল্ট করে প্রেসিডেন্ট কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই করতে পারে। হ্যাঁ, এবার প্রেসিডেন্টকে কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই করার অনেক কারণ আছে। যেমন ধরো হতেই পারে কোনো একজন এমপি, কোনো একজন এমপি সে হয়তো ধরো হঠাৎ করে ভারতের নাগরিকত্ব ত্যাগ করে সে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিল। তাহলে ন্যাচারালি সে যদি ভারতের নাগরিক নাই থাকে, তাকে তো আর তুমি এমপি হিসেবে পুজো করবে না, কারণ তার আর এমপি থাকার কোনো অধিকারও নেই, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তারপর ধরো অনেক সময় হয় যে আমাদের নিয়ম হলো ভোটের পরেই ইলেকশন এক্সপেন্সেস
প্রপার ভোটের জন্য কত টাকা কি খরচা করেছো তার হিসেব দিতে হয়। সেসব হিসেব যদি না দাও তাহলে তোমার মেম্বারশিপ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ঠিক আছে। তারপর ধরো তুমি যদি ব্যাংকরাপ্ট হয়ে যাও, দেউলিয়া হয়ে যাও, তাহলে তোমার মেম্বারশিপ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তো এরকম বিভিন্ন কারণে ডিসকোয়ালিফাই হয়। টানা 60 দিন তুমি যদি হাউসে অনুপস্থিত থাকো এবং সেটাও তুমি যদি না জানাও, তাহলে তোমার ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়। এই ধরনের ডিসকোয়ালিফিকেশন গুলো প্রেসিডেন্ট করে, কিন্তু সেই ক্ষেত্রে প্রেসিডেন্টকে ইলেকশন কমিশনারের সাথে কথা বলে সেই ডিসকোয়ালিফিকেশনটা হয়। তো এগুলো মোটামুটি প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার। আর এখানে তোমাদের বন্ধু জিজ্ঞেস করেছিল প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ারটা কি জিনিস? ভেটো পাওয়ার 3 ধরনের হয়। একটা পার্টিকুলার বিল যখন প্রেসিডেন্টের কাছে আসে, লোকসভা রাজ্যসভায় পাস করে, প্রেসিডেন্ট যেটা করতে পারে, প্রেসিডেন্ট সেটাকে রিজেক্ট করতে পারে, পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে পারে যে আমি এখানে সাইন করব না, বিলটাকে রিজেক্ট করে দিল। এটাকে আমরা বলি অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটো, পুরো বিলটাকে রিজেক্ট করে ছুঁড়ে ফেলে দিল, এটা একটা ভেটো পাওয়ার হয়। নেক্সট হলো প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টে একবার পাঠাতে পারে কিছু পয়েন্ট কিছু সাজেশনস দিয়ে যে আপনারা এই কয়েকটা চেঞ্জেস করে দিন, তাহলে আমি এটাকে পাস করিয়ে দেবো। রিকনসিডার করার জন্য বলতে পারে, এটাকে আমরা বলি সাসপেন্সিভ ভেটো। আর একটা হতে পারে যে প্রেসিডেন্ট সেই বিলটার ওপর কোনো অ্যাকশন নিল না, মানে সেটাকে রিজেক্টও করলো না, সেটাকে পাসও করলো না, সেটাকে রিকনসিডার করার জন্য পার্লামেন্টে দ্বিতীয়বার ফিরিয়েও দিল না, এটাকে আমরা বলি পকেট ভেটো। এই 3টে ভেটো পাওয়ার আছে। আর এছাড়া এই 3টে ভেটো পাওয়ার ছাড়া প্রেসিডেন্ট নর্মালি কোনো একটা বিলে সিগনেচার করে বা অ্যাসেন্ট দিয়ে সেটাকে আইনে পরিণত করতে পারে। এই 4টে অ্যাকশন প্রেসিডেন্ট একটা বিলের ওপর নিতে পারে। যদিও কিছু কিছু এখানে কন্ডিশন আছে, যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি মানি বিল, ট্যাক্স সংক্রান্ত বিল, পাবলিক এক্সপেন্ডিচার সংক্রান্ত বিলকে মানি বিল বলে। মানি বিলের ক্ষেত্রে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ হয় না, মানে এটাকে রিকনসিডার করানোর জন্য প্রেসিডেন্ট বলতে পারে না, এটা হয় না। তারপর ধরো ফর এক্সাম্পল আমাদের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আছে, সংবিধান সংশোধনী আইন তৈরি করার জন্য কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হয়। তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে বিল আছে, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট মাস্ট সাইন প্রেসিডেন্ট মাস্ট সাইন প্রেসিডেন্ট সেখানে সই করবে। প্রেসিডেন্ট সেখানে সেই বিলকে রিজেক্ট করতে পারে না, সেখানে কোনো ভেটো পাওয়ার প্রয়োগ হয় না। আচ্ছা, আমি বুঝতে পারি না ক্লাসের মাঝে মাঝে তোমরা হঠাৎ করে আনমিউট করে দাও, নিজেদের বদন দেখাতে শুরু করে দাও কেন? মানে পড়াশোনা যে একটা চলছে, একটা ক্লাস চলছে, সবাই ক্লাস করছে, মানে প্রবলেমটা কি? হঠাৎ করে দেখলাম কে আনমিউট করে দিলে। আমি এটা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। হঠাৎ করে কেউ দেখলাম, মানে কি, যাতে স্যারের পড়ানোটা একটুখানি অসুবিধে হয়ে যায়, স্যার যাতে বলে "ধুর, না পড়াতে ইচ্ছে করছে না", মানে যে পড়ানোটা না একটা কনসেন্ট্রেশনের ব্যাপার। আমি পড়ানোর সময় পুরো ঢুকে যাই, হঠাৎ করে সেখানে একটু ডিস্টার্ব করে দেয়া, এই জিনিসগুলো খুব আমি দেখেছি আজকাল। মানে চাকরি বাকরি তো পাওয়ার ইচ্ছে নেই, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু যদি অন্যদের ডিস্টারবেন্স করো তাহলে আসার দরকার কি আমি বুঝতে পারি না। ইদ্রিস, এই ব্যাপারগুলো কি তুমি চেক টেক করছো নাকি চেক করছো না? এই জন্য তোমাদের এখানে টিচাররা ক্লাস করাতে আসে না, বেশি দিন করাবেও না। আমি তোমায় বলে রাখছি, বেশি দিন করাবেও না। কেন করাবে? খেতে কাজ নেই, ঠিক আছে, কারণ আলটিমেট এটা একটা পড়ানোর জায়গা। আর আমি যদি দেখি যে এখানে লোকজন আছে এমন মানে সব ভুলভাল ছেলে মেয়ে, তো তাহলে কেউ করাবেই না। হ্যাঁ, কজন এমন থাকবে, বাট তাদেরকে রিজেক্ট করে দিতে হবে না। কারণ ব্যাপারটা হলো এরকম, লোকজনের জন্য তো বাকিগুলো চাকরি পাবে না। টিচার যদি না পড়ায়, তোমাদের তো ক্লাস করানোই বন্ধ করে দিচ্ছে অনেকে। তোমরাই তো বলছিলে, করাবে কেন? এসব ডিস্টারবেন্স কোনো টিচার সহ্য করবে না, ঠিক আছে? তো এইগুলোকে ইদ্রিস স্ট্রিক্টলি হ্যান্ডেল করো। অনেকে ভুল করে করে ফেলে, সেক্ষেত্রে আমি তাদেরকে কোনো দোষ দিই না। হয়তো হাতে লেগে গেছে, বা হয়তো যারা নতুন এই গুগল মিটে ক্লাস করছে, সবাই সবটা জানে না সিস্টেমটা, তারা জানে না, তারা ভুল করেছে, সেটা আলাদা কথা, সেক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। কিন্তু আমি দেখেছি ইচ্ছে করে কেউ কেউ করে, মানে নিজে পাবো না, অন্য কেউ পেতে দেবো না টাইপের একটা ব্যাপার। যাই হোক, সেই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এই যে ক্লাসটা করাচ্ছিলাম, মুড চটকে যায়, আমি ইমিডিয়েট ক্লাস বন্ধ করে বেরিয়ে চলে যাব। এটাই আর কি, তাদের আলটিমেট লোকসান তোমারই হবে, আর তো কিছু হবে না। তো যাই হোক, এখানে কেউ একজন ভেটো পাওয়ারের কথা জিজ্ঞেস করেছিল, সম্ভবত বোধহয় অনিমেষ বলেছিল। আর বাবু, স্পেলিংটা ভিআইটিও নয়, ভিটো বলে কিছু কথা নেই, ঠিক আছে? তো সেটা আমরা আলোচনা করে নিলাম। আনমিউট করে দাও। এবার এইগুলো হয়ে গেল।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওপেনলি ওপেনলি হয়, মানে ওপেনলি মানে সেটা তুমি মিডিয়া জার্নালিস্ট জন্য জানুক, আমাদের দেশে কে কি পাস করছে না করছে সেগুলো তুমি এমনিতেই আমাদের আমাদের যদি পার্লামেন্টের ওয়েবসাইট হয়, লোকসভা রাজ্যসভার ওয়েবসাইট হয়, পার্লামেন্ট ওয়েবসাইট, সেখানে তুমি দেখতে পাবে। আর তুমি ভেবো না যে প্রেসিডেন্ট বিল রিজেক্ট করে। মানে তুমি হয়তো দেখবে গোটা 2-3 বছর 4 বছরে প্রেসিডেন্ট একটা বিল রিজেক্ট করেছে। কারণ এটা কিন্তু, মানে প্রেসিডেন্টের বিল রিজেক্ট করার ক্ষমতা আছে, অ্যাবসলিউট ভেটো আছে, মানে প্রেসিডেন্ট 10টার মধ্যে 6টা বিল রিজেক্ট করে দিলে এমনটা নয়। বুঝতেই পারছো, কারণ সরকারের আনা বিলগুলো কিন্তু প্রেসিডেন্টের কিন্তু প্রেসিডেন্টের সেই ক্ষমতা আছে। এবার তো, মানে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আছে যে কোনো একটা প্রাইভেট মেম্বারে আনা প্রাইভেট বিল বা সরকারে আনা কোনো একটা পাবলিক বিলকে সে চাইলে রিজেক্ট করতে পারে। কিন্তু তোমার মনে হয় দ্রৌপদী মুর্মু কখনো বিল রিজেক্ট করবে? ঠিক আছে, শাহনাজ বলছে স্যার অর্ডিন্যান্সটা কি, অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, রেকর্ডিং তোমাদের পৌঁছে যাবে, রেকর্ডিং এ দেখে নেবে। চলো, ফিনান্সিয়াল পাওয়ার অর্ডিন্যান্স আমি এক্সপ্লেন করে দিয়েছি, যদি না শুনে থাকো রেকর্ডিং দিয়ে দেবে, রেকর্ডিং এ শুনে নেবে। ঠিক আছে, কারণ ওখানে আর আমি দ্বিতীয়বার একই জিনিস বলবো না, অলরেডি 15 মিনিট ধরে বলা আছে। ফিনান্সিয়াল পাওয়ার যেমন কি বলেছে, প্রেসিডেন্ট শ্যাল কন্ডাক্ট দ্য ইউনিয়ন বাজেট। প্রেসিডেন্ট ইউনিয়ন বাজেট কন্ডাক্ট করে, তার মানে এটা কি? প্রেসিডেন্ট বাজেট তৈরি করে না, বাজেট কে তৈরি করে? ক্যাবিনেট তৈরি করে। প্রেসিডেন্ট বাজেট পড়ে না, প্রেসিডেন্টের হয়ে অন দ্য বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট কে বাজেটটা পড়ে? আমাদের দেশের অর্থমন্ত্রী। তার মানে ওই যে বললাম আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে, তাই প্রেসিডেন্টই কন্ডাক্ট করে ইউনিয়ন বাজেট। আর ইউনিয়ন বাজেট বলে আমাদের দেশের সংবিধানে কিছু বলা নেই, এটাকে আমরা বলি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্টিকেল 112 এটার কথা বলা আছে। নেক্সট হলো, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আমাদের দেশের যে প্রেসিডেন্ট সে কি কন্ডাক্ট করে না? কন্টিনজেন্সি ফান্ড। ঠিক আছে, আচ্ছা কন্টিনজেন্সি ফান্ড মানে কি? কন্টিনজেন্সি ফান্ড মানে হলো বিপদকালীন ফান্ড। একটা হয় হলো কনসোলিডেটেড ফান্ড, সেখান থেকে সরকার আমাদের যে স্যালারি, গভর্নমেন্টের এমপ্লয়ীদের যে স্যালারি, পেনশন, বিভিন্ন স্কিম রিলেটেড খরচা, যা যা নর্মাল এক্সপেন্ডিচার হয় সেগুলো করে কনসোলিডেটেড ফান্ড থেকে। আর কন্টিনজেন্সি ফান্ড থেকে বিপদকালীন খরচা, ধরো হঠাৎ করে একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, সাইক্লোন হলো, তখন সেক্ষেত্রে কিছু টাকা খরচা হয়, সেটা কন্টিনজেন্সি ফান্ড থেকে খরচা হয়। এবং হতেই পারে, এখন ধরো হঠাৎ করে একটা রেল অ্যাক্সিডেন্ট হলো বা হঠাৎ করে একটা সাইক্লোন হলো, ভূমিকম্প হলো, সেই সময় পার্লামেন্ট বন্ধ, কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে গেলে পার্লামেন্টে অনুমোদন লাগে। তো তুমি তখন পার্লামেন্ট খোলার জন্য ওয়েট করবে? নিশ্চয়ই না। তাই জন্য কন্টিনজেন্সি ফান্ড থেকে যদি টাকা তুলতে হয়, প্রেসিডেন্টের অনুমোদন নিয়েই টাকা তুলে নেওয়া যায়, তার জন্য আলাদা করে আর পার্লামেন্টের সেই সময় কোনো অনুমোদন লাগে না, পরে পার্লামেন্ট খোলার পর পার্লামেন্টেও অনুমোদনটা লাগে। বাট অন দ্যাট টাইম প্রেসিডেন্ট জাস্ট একটা প্রেসিডেন্টের কনসেন্ট নিয়ে, প্রেসিডেন্টের একটা, মানে বলতে পারো, সাথে কথা বলে কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তোলা যায়। নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন লোয়ার হাউস উইদাউট দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি একটু আগেই বলছিলাম, ট্যাক্স সংক্রান্ত যে বিল হয় বা আমাদের যে সমস্ত আহ, তোমাদের বলতে পারি ওই পাবলিক এক্সপেন্ডিচার সম্বন্ধ, সরকারের মানুষের জন্য খরচা করা হচ্ছে এমন সংক্রান্ত যদি কোনো বিল হয়, সেগুলোকে মানি বিল বলা হয়। সেই মানি বিল সবসময় লোকসভায় উত্থাপন করা হয়। মানি বিল নিয়ে আমরা পার্লামেন্টের চ্যাপ্টারের বিশদে আলোচনা করব। সেই মানি বিল লোকসভাতে যখন উত্থাপন করা হয় তখন প্রেসিডেন্টের পারমিশন ছাড়া এটা হয় না। নেক্সট বলছে, হি কনস্টিটিউট এ ফাইন্যান্স কমিশন আফটার এভরি 5 ইয়ার্স টু রেকমেন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে টাকা বন্টন, এটা দেখেছে একটা ভয়াবহ বিষয়। ঠিক আছে, মমতা প্রতিদিন বলছে মোদিজি আমাকে টাকা দিচ্ছে না, মোদিজি আবার বলছে মমতাকে টাকা দিচ্ছে, ও হিসেব দেয় না, লেগেই থাকে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য থাকবে, কেন্দ্র থাকবে, রাজ্য আর কেন্দ্রতে যদি আলাদা আলাদা সরকার থাকে তাহলে তাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে। তো আলটিমেট এই রেভিনিউ ডিস্ট্রিবিউশনের কাজটা কিন্তু ফাইন্যান্স কমিশন করে। আর প্রতি 5 বছর ছাড়া ছাড়া বা তার আগেও যদি প্রয়োজন হয়, প্রেসিডেন্ট এই ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট করে, তৈরি করে, ফাইন্যান্স কমিশনারকে নিয়োগ করে। যদিও প্রেসিডেন্ট এই কাজটা করে আলটিমেট দিনের শেষে প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট অনুযায়ী। এই হলো মোটামুটি ফিনান্সিয়াল পাওয়ার। ফিনান্সিয়াল পাওয়ারের পরে আমি নেক্সট চলে যাই জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ারে একটা পয়েন্ট তোমরা অলরেডি জানো, এই পয়েন্টটা, চিফ জাস্টিস, অল জাজেস অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাডহক জাজ ছাড়া। সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাডহক জাজেরও প্রয়োজন হয়, সেটা আমি পরে বলবো। সেগুলো প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয়, যদিও প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয় এটা ঠিকই, কিন্তু সেটা কলেজিয়ামের রেকমেন্ডেশন অনুযায়ী হয়। অ্যাডহক জাজ মানে হলো যদি কোনো কারণে
প্রয়োজনীয় জাজ যত থাকা উচিত সেটা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডহক জাজ নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্টে, হাইকোর্ট থেকে অ্যাডহক জাজ নিয়ে আসা হয় জাস্ট সেই সময়কার প্রয়োজনটা মেটানোর জন্য। পরে আবার যদি জাজেসরা হয়তো কোনো কারণে কোনো জাজেস অসুস্থ হয়ে পড়েছেন, বা তিনি বিদেশ সফরে গেছেন, বা কোনো কারণে হয়তো যতজন জাজেস দরকার কাজ চালানোর জন্য সেটা নেই, তাহলে অ্যাডহক জাজ নিয়ে আসা হয়, টেম্পোরারি জাজ নিয়ে আসা হয়। অ্যাডহক মানে টেম্পোরারি, হাইকোর্টগুলো থেকে। তারপর আবার প্রয়োজন মিটে গেলে তাদেরকে আবার তারা হাইকোর্টে ফিরে যায়। ওই হাইকোর্টের যে সমস্ত অ্যাডহক জাজদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সুপ্রিম কোর্টের প্রয়োজনীয়তা মেটানোর জন্য, সেই সময় সেটা হলো তোমার সেটা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয় না। বাকি যে কোনো জাজ তারা প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ক্ষেত্রে। আর একটা জুডিশিয়াল পাওয়ার প্রেসিডেন্টের আছে, প্রেসিডেন্ট ক্যান সিক অ্যাডভাইস ফ্রম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফর এনি ম্যাটার্স। এটার কথা আর্টিকেল 143-এ বলা আছে। প্রেসিডেন্ট কিছু কিছু ক্ষেত্রে আহ, কি করে না, সুপ্রিম কোর্টের থেকে পারমিশন নেয়, বিভিন্ন ব্যাপারে আলোচনা করে, ডিসকাস করে, ঠিক আছে, বিভিন্ন অ্যাডভাইস নেয়, ঠিক আছে। আর যেহেতু এটা অ্যাডভাইস, তাই সুপ্রিম কোর্ট সেই অ্যাডভাইস যদি দেয় প্রেসিডেন্টের কাছে, সেটা বাউন্ডিং নয়, মানে প্রেসিডেন্ট সেই অ্যাডভাইসটা নিতেও পারে, নাও নিতে পারে। হয়তো সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে একটা অ্যাডভাইস দিল, প্রেসিডেন্ট বললো না আমি এই অ্যাডভাইসটা এখন নেবো না, সেটা হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। বাট প্রেসিডেন্ট অ্যাডভাইস দেয়, ঠিক আছে, প্রেসিডেন্ট মানে অ্যাডভাইস নেয় সুপ্রিম কোর্টের থেকে, তারপর সুপ্রিম কোর্টের সেই অ্যাডভাইস প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করতে পারে বা রিজেক্ট করতে পারে। এই জুডিশিয়াল পাওয়ার প্রেসিডেন্ট এনজয় করে। নেক্সট চলে যাই মিলিটারি পাওয়ার। এটা তো কিছু নেই, হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য, তোমরা জানো আমাদের ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ডার হলো প্রেসিডেন্ট। হি অ্যাপয়েন্টস দ্য চিফ অফ আর্মি, নেভি, এয়ারফোর্স, নেভি, আর্মি যারা চিফ হন তাদেরকে তিনি অ্যাপয়েন্ট করেন। হি ক্যান ডিক্লেয়ার ওয়ার, প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারে, পিস শান্তিও ঘোষণা করতে পারে, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট। তবে এরকম ওই যুদ্ধ বা শান্তি প্রেসিডেন্ট যদি ঘোষণা করে সেক্ষেত্রে সংসদের অনুমোদন লাগে। আর সংসদের অনুমোদন ছাড়াও গভর্নমেন্টের অনুমোদন লাগে, কারণ বুঝতেই পারছো প্রেসিডেন্ট নিজে থেকে তারা বলে দেবে না যে যুদ্ধ লাগিয়ে দাও বা এরকম কিছু। সবকিছুই প্রেসিডেন্ট ওই পেন অ্যান্ড পেপার হেড, মানে প্রেসিডেন্টের নামেই হচ্ছে। কারণ আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আর্টিকেল 77-এ প্রেসিডেন্টের নামে দেশ চলে, কিন্তু আদতে প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই এই সব ব্যাপারে। এটা হয়ে গেল। আর এছাড়া যেটা পড়তে হবে সেটা হলো প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ার আছে। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352। একটা স্টেট এমার্জেন্সি, এটাকে অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রপতি শাসন বলি, প্রেসিডেন্ট রুল বলি, আর্টিকেল 356। আর একটা হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্টিকেল 360। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে এখনো পর্যন্ত হয়নি, বাট বাকি এমার্জেন্সি গুলো হয়েছে। আর এমার্জেন্সি জারি করার ক্ষমতা, মানে এমার্জেন্সিকে প্রোক্লেম করার ক্ষমতা, এমার্জেন্সিকে ডিক্লেয়ার করার ক্ষমতা ভারতবর্ষের প্রেসিডেন্টের আছে। কিন্তু মাথায় রাখবে, প্রেসিডেন্ট যখন কোনো এমার্জেন্সি ডিক্লেয়ার করে, এটা একদম ভাবার দরকার নেই যে প্রেসিডেন্ট নিজে থেকে ডিক্লেয়ার করে। এই ক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্ট আলটিমেট গভর্নমেন্টে, যেমন জরুরি অবস্থার ক্ষেত্রে, ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে যদি ক্যাবিনেট লিখিত প্রেসিডেন্টকে বলে, তবেই প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। এবং যখন প্রেসিডেন্ট একটা জরুরি অবস্থা ঘোষণা করছে, প্রোক্লেম করছে, সেই জরুরি অবস্থাটাকে আবার পার্লামেন্টে পাস করাতে হয়, পার্লামেন্ট সেই প্রোক্লেমেশনটাকে অ্যাপ্রুভ করে 1 মাসের মধ্যে। এক্সাম্পল দিন এমার্জেন্সি ডিক্লেয়ারেন্স, যখন ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে 1975 সালের 25শে জুন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল। তার আগে 1962 সালে ভারত চায়না যুদ্ধের সময় এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা ডিক্লেয়ার হয়েছিল। তারপর 1965-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। এরকম 3বার জাতীয় জরুরি অবস্থা ডিক্লেয়ার করা হয়েছে। রাজ্যের এমার্জেন্সি অনেক জায়গাতেই হয়, অনেক সময় হয়। আমাদের পশ্চিমবঙ্গতেও যখন আমাদের যুক্তফ্রন্ট সরকার ভেঙে গিয়েছিল তখন এমার্জেন্সি জারি হয়েছিল। এই আর কি। এখন বর্তমানে কাশ্মীর এমার্জেন্সি চলছে, এখনো পর্যন্ত কাশ্মীরে প্রেসিডেন্ট রুল চলছে, এখনো আজকের দিনে দাঁড়িয়েও, ঠিক আছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি কোনো এক্সাম্পল নেই, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়নি। চলো নেক্সট আমরা চলে যাই, এটাই হলো লাস্ট পয়েন্ট। শ্রীলঙ্কা, আমরা তো এখন শ্রীলঙ্কার কনস্টিটিউশন পড়ছি না। শ্রীলঙ্কাতে এমার্জেন্সি ওদের ওদের হ্যাঁ হতে পারে। শ্রীলঙ্কাতে কয়েকদিন থেকে অচল অবস্থা হয়েছিল, ওখানে ঠিক এমার্জেন্সি হয়নি। ওখানে যেটা হয়েছিল মেনলি, ওখানে তোমার একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। ওখানকার শ্রীলঙ্কা ব্যাংকরাপ্ট হয়ে গেছিল বলে ওখানকার লোক রাস্তায় মানে হাতে তরোয়াল টরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছিল, অস্ত্র অস্ত্র নিয়ে। ওটাকে সিভিল ওয়ার বলে, ওটা ঠিক এমার্জেন্সি নয়। ওখানে ইকোনমির প্রবলেম হয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল বলে এই ঘটনা ঘটেছিল। যদিও ওদের নিয়ম আর আমাদের নিয়ম সেম নয়।
আমাদের এখানে 3বারই এমার্জেন্সি হয়েছে, কি কি হয়েছে আমি সব এক্সাম্পল বলে দিলাম। নেক্সট চলে যাও পার্ডনিং পাওয়ার। প্রেসিডেন্টের কাছে পাওয়ার অফ ক্লিমেন্সি বা পার্ডনিং পাওয়ার আছে। আর্টিকেল 70, একটা হলো 1962, তারপর একটা 1965, 1962 ভারত চীন যুদ্ধ, 1965 ভারত পাকিস্তান যুদ্ধ, এবং 1975 ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে এমার্জেন্সি জারি জারি করেছিল। ব্যাস, 3বার। 1965 যে এমার্জেন্সিতে সেটাই কন্টিনিউ হয়েছিল 71 সালে, ওই জন্য 71 সালে ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয়, বাংলাদেশ লিবারেশন ওয়ার, তখন আলাদা করে আর এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি। পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার কি জিনিস? আচ্ছা, পার্ডনিং পাওয়ার হলো প্রেসিডেন্টের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। সেটা হলো, ধরো তোমাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হঠাৎ করে ফাঁসির শাস্তি ঘোষণা করে দিয়েছে, ধরো এমন ঘটনা ঘটেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট তোমাকে পার্ডন করতে পারে। প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার আছে। যদিও এটা ভাবার কোনো দরকার নেই যে সুপ্রিম কোর্টের ওপরে প্রেসিডেন্ট বসে আছে, বা সুপ্রিম কোর্ট একটা শাস্তি দেওয়া মানে প্রেসিডেন্ট সেটাকে নাকচ করে দেবে। প্রেসিডেন্ট একটা এক্সট্রা মানে পাওয়ার এনজয় করে। সেটা হলো, প্রেসিডেন্ট যদি চায়, প্রেসিডেন্ট কিছু কিছু ক্ষেত্রে পালন করতে পারে। যদিও ভারতবর্ষের ইতিহাসে এমন ঘটনা প্রায় হয়নি বললেই চলে যে সুপ্রিম কোর্ট ফাঁসির শাস্তি দিয়েছে, প্রেসিডেন্ট সেটাকে এসে নাকচ করে দিয়েছে। এটা একদমই না। তাহলে যেটা বলা হচ্ছে, এটা হলো একটা স্পেশাল পাওয়ার যেটা প্রেসিডেন্ট এনজয় করে। আচ্ছা, পানিশমেন্ট অর সেন্টেন্স ইজ ফর এগেনস্ট ইউনিয়ন ল, এটাও মাথায় রাখতে হবে। তুমি যদি কোনো রাজ্যের আইন ভাঙো, সেক্ষেত্রে তুমি প্রেসিডেন্টের কাছে পার্ডনিং চাইতে পারবে না। বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি কোনো কেন্দ্রের আইন ভাঙো, সেক্ষেত্রে পার্ডনিং হলেও হতে পারে। বাট রাজ্যের আইন ভাঙলে কোনো চান্স নেই। রাজ্যের আইন ভাঙলে তোমাকে গভর্নরের কাছে অ্যাপ্রোচ করতে হবে। আর পানিশমেন্ট অফ সেন্টেন্স বাই এ কোর্ট অফ মার্শাল। কোর্ট অফ মার্শাল মানে আমরা যেগুলোকে আর্মি কোর্ট বলে থাকি। এই আর্মি কোর্টে যদি কোনো একজন আর্মি, সে যদি তার যদি কোনো সেন্টেন্স হয়, তার যদি শাস্তি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তাকে পার্ডন করতে পারে। অবশ্যই এই ক্ষেত্রেও প্রেসিডেন্ট একা করতে পারবে না, সরকারের সাথে কথা বলে, আলোচনা করে, ডিসকাস করে তবে সেটা করতে হবে। ব্যাপারটা এমন নয় যে প্রেসিডেন্ট হলো, তোমাকে ফাঁসি দেওয়া হয়েছে, চলো তোমাকে ছেড়ে দিলাম, না, এরকম হয় না। পার্ডনিং পাওয়ার হলো প্রেসিডেন্টের কাছে একটা এক্সিকিউটিভ পাওয়ার। এটা ওয়ান কাইন্ড অফ প্রেসিডেন্ট এক্সিকিউট করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলছিলাম, যে পার্ডনিং পাওয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি। এর সাথে কিন্তু জুডিশিয়ারির কোনো সম্পর্ক নেই। যদি তাই হতো, তাহলে আমরা সুপ্রিম কোর্টকে হাইয়েস্ট কোর্ট অফ ইন্ডিয়া বলতাম না, আমরা বলতাম সুপ্রিম কোর্টের ওপরেও তো প্রেসিডেন্ট বসে আছে। একদমই না। তাই এটা জুডিশিয়ারি থেকে আলাদা। জুডিশিয়ারির মতো করে কাজ করবে। প্রেসিডেন্ট প্রয়োজন হলে কাউকে পার্ডন করতে পারে, যদি সেই যুক্তি থাকে। যদিও সেটা খুব খুব কম, খুব রেয়ার, হয়নি এখনো পর্যন্ত। এই কিছুদিন আগে কাসব চেয়েছিল যে প্রেসিডেন্ট তাকে পার্ডন করুক, ন্যাচারালি তাকে পার্ডন করা হয়নি। আর এটা একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। এটা কোনো অ্যাপিল নয়। অ্যাপিল বলতে কি বোঝায়? নর্মালি আমাদের সাবঅর্ডিনেট কোর্টসগুলো থাকে, আমরা জুডিশিয়ারিতে পড়বো। সবচেয়ে নিচে থাকে সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের ওপরে থাকে হাইকোর্ট, হাইকোর্টের ওপরে থাকে তোমার সুপ্রিম কোর্ট। এই তো সিস্টেম। এবার এই লোয়ার কোর্ট থেকে, এখান থেকে ধরো সাবঅর্ডিনেট কোর্টে একটা ভার্ডিক্ট এলো, সেই ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে তুমি হাইকোর্টে যেতে পারো, হাইকোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো। এইটা হলো নর্মাল সিস্টেম, নর্মাল চেন। তুমি ভেবো না যে সুপ্রিম কোর্ট থেকে তুমি আবার অ্যাপিল করে প্রেসিডেন্টের কাছে পৌঁছবে। প্রেসিডেন্ট এই সিস্টেমে পড়ে না। এই জুডিশিয়াল সিস্টেম আলাদা, প্রেসিডেন্ট আলাদা। কিন্তু প্রেসিডেন্ট চাইলে পার্ডন করতে পারে। এই পাওয়ারটা প্রেসিডেন্টের কাছে আছে, কারণ তিনি আমাদের দেশের সাংবিধানিক প্রধান। সেই কারণে তার এই ক্ষমতা আছে। ঠিক আছে? তাহলে প্রেসিডেন্টের চ্যাপ্টার আমাদের এখানেই কমপ্লিট হলো। নেক্সট দিন মানে আগামী শুক্রবার, কালকে। কালকে তোমাদের ক্লাসটা কটা থেকে আছে? সন্ধ্যে 7:30। আশা করি কালকে ঠিকঠাক টাইমে ক্লাস শুরু হবে, আশা করছি। যদি না কোনো এমার্জেন্সি হয়, কালকে সন্ধ্যে 7:30 তোমাদের ক্লাস হবে। আর কালকে আমরা ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে আলোচনা করব, উপরাষ্ট্রপতি সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে? তারপর তোমাদেরকে এইটা শেষ হয়ে গেলে, তারপরে মানে নেক্সট বৃহস্পতিবার তোমাদেরকে আমি পড়াবো প্রধানমন্ত্রী। আশা করি নেক্সট বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে যে ক্লাস আমাদের হয় সেটা হবে। আর যদি সেখানে কোনো চেঞ্জেস হয়, সেটাও হতে পারে, আমি জানিয়ে দেবো। আপাতত কোনো চেঞ্জেস নেই, যদি হয় আমি বলে দেবো। হয়তো ইদ্রিসকে জানিয়ে রাখছি, বা তোমাদেরকেও জানিয়ে রাখছি, বৃহস্পতিবার বিকেল 5:30 ক্লাসটা হয়তো আমার বন্ধ হবে।
বন্ধ হবে মানে ক্লাসটা বন্ধ হবে না, ক্লাসের টাইমিং চেঞ্জ হবে। সেটা কবে কি হবে না হবে আমি সেটা পরে জানাবো। আপাতত কোনো আপডেট নেই। কালকে ক্লাসটা তোমরা করো, কালকে আমরা উপরাষ্ট্রপতি পড়বো। সেটা হয়ে গেলে তারপর প্রধানমন্ত্রী হবে, তারপর পার্লামেন্ট হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।